ভাইয়ের জন্য। করোনায় প্রাণ গেল আরো 212 জনের। চরম ঝুঁকিতে অন্তঃসত্ত্বা রোগীরা। বিধিনিষেধ আরো বাড়ানোর পরামর্শ। 1 আগস্ট থেকে খুলবে গার্মেন্টস সহ কলকারখানা। ধরন পাল্টে জটিল রূপ নিচ্ছে ডেঙ্গু। লাগছে আইসিইউ। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 170। প্রতি শনিবার অন্তত 10 মিনিট পরিচ্ছন্নতার আহ্বান। মুন্সিগঞ্জে পদ্মার আকস্মিক ভাঙনে বসত ভিটা বিলীন। হুমকিতে নানা স্থাপনা। কক্সবাজারে ঢলের পানি নেমে গেলেও দুর্ভোগ চরমে। বাগেরহাটে ভেসে গেছে চিংড়ি ঘের। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 3 দিনের রিমান্ডে হেলেনা জাহাঙ্গীর। আরও কয়েকটি মামলা প্রক্রিয়াধীন। সংঘবদ্ধ চক্র নিয়ে করতেন চাঁদাবাজি। এবং প্রায় 1.5 বছর পর রোববার থেকে পর্যটন ভিসা চালু করছে সৌদি আরব। 2 ডোজ টিকা নেওয়ার পাশাপাশি ভ্রমণকারীকে মানতে হবে স্বাস্থ্যবিধি। পর্যটন ব্যবসায় গতি ফেরার আশা। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। করোনার ভয়াবহতা বেড়েই চলেছে। মৃত্যুর মিছিলে যোগ হলো আরও 212 জন। সবচেয়ে বেশি ঢাকা বিভাগে প্রাণহানি 65 জনের। এরপরই চট্টগ্রামে মারা গেছেন 53 জন। রোগীর চাপে বেসামাল অবস্থা হাসপাতালগুলোর। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনার তৃতীয় ঢেউয়ে সারা দেশে আক্রান্ত ও শনাক্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। শহরনগর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে মহামারী এ ভাইরাস। তীব্র শ্বাসকষ্ট সহ নানা জটিলতায় শেষ মুহূর্তে হাসপাতালে ছুটে আসছেন রোগীরা। রোগীর চাপ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। চট্টগ্রামে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। 24 ঘন্টায় বিভাগের 11 জেলায় 53 জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় সর্বোচ্চ 19 জন এবং চাঁদপুরে 10 জন মারা গেছেন। খুলনা বিভাগের 10 জেলায় মোট 36 জনের মৃত্যু হয়েছে করোনায়। এর মধ্যে ঝিনাইদহে 11, কুষ্টিয়ায় 7, খুলনায় 5 এবং চুয়াডাঙ্গা ও যশোরে 7 জন করে মারা গেছেন। করোনার ছোবলে সিলেটে মারা গেছেন 17 জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলাতেই মারা গেছেন 12 জন। অন্যান্য সার্ভিসে একটু সমস্যা আছে, তবে অক্সিজেনটা ভালো আছে। আইসিইউর বেড যদি বাড়ানো হয় তাহলে রোগীদের জন্য বেটার হয়। রাজশাহী বিভাগের 8 জেলায় একদিনে 13 জনের মৃত্যু হয়েছে মহামারী করোনায়। এর মধ্যে সর্বোচ্চ বগুড়ায় 9 জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে 11 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পটুয়াখালীতে 5, বরিশাল ও পিরোজপুরে 2 জন করে মারা গেছেন। এছাড়া গেল একদিনে করোনায় আক্রান্ত হয়ে রংপুর বিভাগে 9 জন এবং ময়মনসিংহ বিভাগে 8 জন মারা গেছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। অন্তঃসত্ত্বা কোভিড রোগীদের সেবা দেয়া চিকিৎসকদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা বলছেন এই মুহূর্তে চরম ঝুঁকিতে আছেন এই নারীরা। বেশিরভাগকেই সর্বোচ্চ চিকিৎসা দিয়েও বাঁচানো যাচ্ছে না। এছাড়াও গত কয়েকদিনে দেশের সবচেয়ে বড় হাসপাতাল ঢাকা মেডিকেলে প্রায় 10 গুণ বেড়েছে করোনায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যাও। তোহা খান তামিমের রিপোর্ট। ওয়াইফে আপনার কোভিড পজিটিভ আসছে, তো ওর আবার প্রেগনেন্সি প্রায় 9 মাস চলতেছে। কারণ আমার আম্মা গত ডিসেম্বরে এখানে কোভিড আক্রান্ত হয়ে মারা যায়। এখন আমার ওয়াইফের একটা সময়ে মানে কি বলবো, এখন আমার বলার। বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ রুবেল তার করোনা পজিটিভ 8 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে এসেছিলেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। এখানে করোনা পজিটিভ প্রসূতি নারীর জন্য চিকিৎসার কোনো ব্যবস্থা না থাকায় ছুটছেন অন্য হাসপাতালে। কদিন আগে করোনার থাবায় মাকে হারিয়েছেন এই তরুণ। এবার স্ত্রীকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা। গাড়ি সংকটের কারণে পিকআপ ভ্যানে করেই স্ত্রীকে নিয়ে রওনা দেন। রাজধানীর হাসপাতালগুলোর বাইরের চত্বর, অপেক্ষমান লবিতে দিনভর শুধুই কান্নার শব্দ। বাস্তবতার কাছে ফিকে হয়েছে ছুটির দিন। তাই শুক্রবারেও প্রতিটি হাসপাতালে একের পর এক আসছে করোনা আক্রান্তরা। অক্সিজেন, শয্যা আর আইসিইউ সংকট চরম হওয়ায় ফিরে যাচ্ছেন অসংখ্য রোগী। রোগীর অক্সিজেন দরকার, অক্সিজেন তাদের নাই।
এবং সিটও নাই। অক্সিজেন প্রায় শেষের দিকে, এখন রোগী তো আমার অক্সিজেন ছাড়া চলতে পারতেছে না। ঢাকা মেডিকেলের তথ্য বলছে গত কয়েকদিনে কোভিড পজিটিভ শিশু রোগীদের সংখ্যা হু হু করে বাড়ছে। এদিকে অন্তঃসত্ত্বা নারীদের ক্রিটিক্যাল কেয়ারে নিয়েও অধিকাংশদের শেষ রক্ষা হচ্ছে না। 8 মাস প্রেগনেন্ট থাকা অবস্থায় পরে এখানে আমাদের নর্মালি হয়েছে, কিডনিতে প্রবলেম ছিল, এই থাকা অবস্থায় এখানে আমাদের ডায়ালিসিস করা হচ্ছে আর কি। পানি শূন্যতা ছিল তো সেই জন্য হয়তো বাচ্চাটা আগে এখানে আনার আগেই মারা গেছে আর কি বাচ্চাটা। প্রেগনেন্ট মাদের তো আমাদের যে কটা শয্যা সবই পরিপূর্ণ এখন। প্রেগনেন্সির শেষের দিকে গিয়ে এরা অনেকেই ভালোভাবে অসুস্থ হয় এবং আমাদের আইসিইউতে নিতে হয়, তারপরে জরুরি অপারেশন করতে হয় এবং অনেক মা এবং বাচ্চাকে কিন্তু আমরা ক্রিটিক্যাল স্টেজ থেকে ফেরত আনতে পারি না। করোনা ঊর্ধ্বগতির এ সময়ে সন্তান সম্ভবা নারী, শিশু ও বয়স্কদের সর্বাধিক সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। 30% বেশি সংক্রমণের হার মাথায় নিয়ে সারা দেশে মাত্র 27,000 অক্সিজেন সিলিন্ডার দিয়ে চলছে কোভিড মোকাবেলা। এই করোনাকালে কয়েক দফা অক্সিজেন সংকটে পড়লেও চোখে পড়েনি সিলিন্ডার বাড়ানোর সরকারি বেসরকারি কোনো উদ্যোগ। তরল অক্সিজেনের পাশাপাশি সিলিন্ডারের সংখ্যা বাড়াতে সরকারি সহায়তা চাইছেন আমদানিকারকরা। রাশেদ লিমনের রিপোর্ট। এই করোনাকালে এসে অক্সিজেনের অভাবটা হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশ। অনেকটাই আমদানি নির্ভর হওয়ায় দেশজুড়ে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে এখনও বেগ পেতে হচ্ছে। এরই মধ্যে ভারত থেকে আবারও অক্সিজেন আমদানিতে গতি আসলেও ভাবিয়ে তুলছে অক্সিজেনের সিলিন্ডার সংখ্যা। সরকারি বেসরকারি পর্যায়ে অক্সিজেনের সিলিন্ডারের সংখ্যা 27,170টি। ঘাটতি সেন্ট্রাল অক্সিজেন লাইনেও। এখন আমার 10,000 লিটার লিকুইড অক্সিজেন আমার খরচ হচ্ছে ইন অ্যান অ্যাভারেজ। সিলিন্ডার ছাড়া এটা, আর সিলিন্ডার আমরা 200-র মতো আমাদের টার্নওভার হয় প্রতিদিন। আমার পেশেন্ট বৃদ্ধির সাথে সাথে বেটার কেয়ার দিতে পারি এবং পরিস্থিতি সামাল দেওয়া যায় সেগুলোর প্রস্তুতি চলছে এবং আমরা সেভাবে আগাচ্ছি। নিজস্ব উৎপাদন সক্ষমতা থাকলেও অক্সিজেনের চাহিদা মেটাতে অনেকটাই আমদানির উপর নির্ভর করতে হয় বাংলাদেশকে, যার খেসারত দিতে হয়েছে এই করোনাকালে। তাই তো সরকারি বেসরকারি পর্যায়ে অক্সিজেনের উৎপাদনের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি সিলিন্ডারের সংখ্যাও বাড়ানো উচিত, আর সেক্ষেত্রে সরকারি সহযোগিতা চাইছেন উৎপাদন ও আমদানিকারকরা। আমি যদি তাকে সিলিন্ডার দিয়ে সাপোর্ট দিতে চাই তাহলে আমার জন্য তো অনেক কষ্টকর ব্যাপার। গভর্নমেন্টের উচিত বেশ কিছু সিলিন্ডার স্টক করে আরও কিছু বড় সিলিন্ডার কিছু কেনা উচিত, যেটা ম্যানিফোল্ডের জন্য, শুধু ছোট সিলিন্ডার না। এর মধ্যে আরও কিছু অক্সিজেন সিলিন্ডার ক্রয় প্রক্রিয়াধীন জানিয়েছেন কর্তৃপক্ষ। আমরা 236টি অক্সিজেন কনসেন্ট্রেটর কিনতে যাচ্ছি এবং অক্সিজেন সিলিন্ডার কিনতে যাচ্ছি 7,060টি। প্রথমবারের মতো মেডিগ্রেড অক্সিজেন জেনারেটর আনছি। এটিও আপনারা পেয়ে যাবেন আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের প্রথম নাগাদ। সারা দেশে কোভিড ডেডিকেটেড হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের লাইনের সংখ্যা 107টি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আগামী 1 আগস্ট থেকে তৈরি পোশাক সহ রপ্তানিমুখী সব কলকারখানা খোলা থাকবে। শুক্রবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয় 5 আগস্ট পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই 1 আগস্ট সকাল 6টা থেকে সেই নির্দেশনার আওতামুক্ত থাকবে রপ্তানিমুখী সব শিল্প ও কলকারখানা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী করোনা সংক্রমণ রোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে কলকারখানা চালু করার কথা জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এদিকে 5 আগস্টের পর কঠোর বিধিনিষেধ আরও বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা এর আগেও লকডাউন যেটা আমরা মোকাবেলা করেছি, সেখানে আমাদের শ্রমিকরা একেবারে কঠিন স্বাস্থ্যবিধি মেনে কাজ করেছে। আমরা সেটা কঠোর আমরা নিয়ন্ত্রণ করে রাখবো। 70-80% শ্রমিক ঢাকায় আছে, তাদেরকে নিয়ে আমরা কাজ শুরু করব। অনেকগুলো কাজ ছিল আমাদের যেগুলো একেবারে এক্সপোর্টের শেষ পর্যায়ে ছিল, সেগুলো আমরা ফিনিশিং বাকি ছিল, কার্টুনিং বাকি ছিল, সেগুলো আমরা অগ্রাধিকার দিব। অনেকগুলো দেশে থেকে আমাদের দেশে অর্ডার আসছে। কঠোর বিধিনিষেধের 8ম দিনে রাজধানীর প্রবেশপথে মানুষের চলাচল ছিল চোখে পড়ার মতো। সবাই কোনো না কোনো প্রয়োজনের কথা বলে ঢাকায় প্রবেশ করেন, কেউ বা ঢাকা থেকে বের হন। ভ্যান চালক শরীফ, লকডাউনে পণ্য পরিবহন কমে গেছে, তাই ভাড়ায় মানুষ পারাপার করছেন তিনি। সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ি এই পথই তার আয়ের বর্তমান উৎস। আগে আমি যে গাজীপুর থাকতাম, 2 পোলা নিয়ে আইছি, নতুন আইছি, আসার পরে থেকে বসা
অন্ত বসে থেকে তো আর পারতাছি না, কারণ যে কালকে বিকালে বাড়িছি, এই আজকে এনে বাড়ি না। কঠোর বিধিনিষেধে আইন মেনে গণপরিবহন চলছে না, তাই এইসব ভ্যান ও রিকশাই ব্যবহার করছে বেশিরভাগ মানুষ। যারাই পথে নেমেছেন সবাই পড়ছেন দুর্ভোগে। রিক্সায় আসলাম, অটো রিক্সায়, এই ধরনের হাইটা চলছি। বেশিরভাগই বলছেন কর্মস্থল খোলা, তাই বাধ্য হয়ে ঢাকায় ঢুকছেন তারা। চাকরি করি, বাট এখানে আসতে হচ্ছে। আমাদের আসতে বলছে যে ফেটেই সম্ভবত খোলা থাকবে 31 তারিখে, এই জন্য আমরা আসছি। একইভাবে চলছে ব্যক্তিগত গাড়িও। সবাই কোনো না কোনো প্রয়োজনের কথা বলছেন। ছাদের থেকে পয়রা ব্যথা পাইছে, এখন ওনাকে নিয়ে হাসপাতাল যেতে হবে। শাশুড়ি মারা গেছে, তো ওখান থেকে আসছি আমরা। পুলিশ বলছে কেউ কেউ জরুরি প্রয়োজনের কথা যেমন বলছেন, তেমনি ছোটখাটো নানা অজুহাতও দেখাচ্ছেন অনেকে। তবে চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করছেন তারা। আজকে শুক্রবার হয়, গত কয়েকদিনের তুলনায় প্রেশারটা অনেক কম, লোকজনের মুভমেন্টও অনেকটা কম পরিলক্ষিত হচ্ছে। তবুও আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সদা তৎপর রয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হলেও মানুষের ঢল ছিল লক্ষণীয়। অনেকে পাড়ি দিচ্ছেন দূরের পথ। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এবার ডেঙ্গু প্রসঙ্গ। চলতি মৌসুমে ধরন পাল্টে জটিল রূপ নিয়েছে ডেঙ্গু। রক্তপাত, বারবার জ্ঞান হারানো সহ আক্রান্তদের শরীরের বিভিন্ন অঙ্গের কর্মক্ষমতা কমে যাচ্ছে। বেশিরভাগ রোগীকেই নিতে হচ্ছে আইসিইউতে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এদিকে সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 170 জন। এদের মধ্যে 164 জনেই রাজধানীর। 2.5 বছরের সারা গত 5 দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি শিশু হাসপাতালে। ডেঙ্গু আক্রান্তের এই তালিকায় দেখা মিলেছে 5 মাস বয়সী ফাতেমা, 4 মাস বয়সী আহসান, 5 বছরের সামিয়া আর 7 বছর বয়সী ইরফানের। দেশ জুড়ে প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, যার 70%ই শনাক্ত হচ্ছেন রাজধানীতে। 6 দিন যাবৎ বাচ্চা ঘরে জ্বর, আমরা এমনি ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে খাওয়াইছি। 6 দিনের মাথায় রিপোর্ট আসলো পজিটিভ। বমি, তারপর পুরো শরীর ব্যথা। 50 থেকে গতকালই 29-এ নেমে এসছে, ভিতরে কাজ করে, না জানি কি হয়। শুক্রবার রাজধানীর শিশু হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 24 শিশু। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় 3 জনকে নেওয়া হয়েছে আইসিইউতে। চিকিৎসকরা জানালেন, বিগত বছরের তুলনায় এবছর আক্রান্তরা জটিল সংক্রমণ নিয়ে হাসপাতালে আসছেন। রক্তপাত হচ্ছে, সেই থেকে খিঁচুনি। এক্সপ্যান্ডেড ডেঙ্গু নামে আরেকটা আছে, যে বাচ্চাদের বিভিন্ন অর্গানগুলো এফেক্টেড হতে পারে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে শয্যা ও আইসিইউ সংকট তীব্র হচ্ছে। চিকিৎসকরা বলছেন, জ্বর হলেই করতে হবে ডেঙ্গু পরীক্ষা। এবার জ্বর হলেই যেন তারা একটু ডাক্তারের কাছ থেকে একটু দেখিয়ে নিয়ে যায়। এদিকে করোনা সংক্রমণ পরিস্থিতিতে ডেঙ্গুর এমন বাড়তি প্রকোপ অশনি সংকেত বলছেন বিশেষজ্ঞরা। উত্তর সিটি মেয়র জানালেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। 10টায় 10 মিনিট প্রতি শনিবার নিজ নিজ বাসা করি পরিষ্কার। সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 2000, গত বছরের তুলনায় যা 50% বেশি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে পদ্মার আকস্মিক ভাঙনে বসতভিটা বিলীন হয়ে গেছে। হুমকিতে রয়েছে স্কুল ও মসজিদ সহ নানা স্থাপনা। অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান গ্রামবাসী। আর শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। বর্ষায় রুদ্ররূপে পদ্মা, ভাঙনের কবলে এবার টঙ্গীবাড়ি উপজেলার পূর্ব হাসেল গ্রাম। নদীগর্ভে চলে যাওয়ার আগে শেষ সম্বলটুকু বাঁচাতে মরিয়া মানুষগুলো। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। পাশে আমাদের একটা স্কুল আছে এবং আমাদের একটা মসজিদ আছে এবং এখানে 200-300 বাড়ি আছে। হয়তো বা 2-4 দিনের ভিতরে আমাদের এই গ্রামটা বিলীন হয়ে যাবে। তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, আমাদের এই হাসেলবানার ইউনিয়ন নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। আমাদের বিনীত অনুরোধ, হাসালকে রক্ষা করুন, আমাদের পাশে থাকুন। এদিকে আপৎকালীন ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে অবহিত করার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। হাসাল এলাকায় হঠাৎ করেই তীব্র ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড থেকে ইতিমধ্যেই সরজমিনে সাইট পরিদর্শন করা হয়েছে। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন পেলে ওইখানে আমরা ইমার্জেন্সি কাজ বাস্তবায়ন করব। 3 দশক ধরে ভাঙনের কবলে পড়ে আসা এই জনপদের অনেক এলাকা ইতিমধ্যে বিলীন হয়ে গেছে বলে জানান এলাকাবাসী। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। কক্সবাজারের প্লাবিত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। ফুটে উঠছে বন্যায় ক্ষয়ক্ষতির চিত্র। সেই সঙ্গে বাড়ছে দুর্ভোগ। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
কক্সবাজারের নিম্নাঞ্চলের প্লাবিত গ্রাম থেকে নামতে শুরু করেছে পানি নেমে যাওয়ায় ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। ভেঙে গেছে রাস্তাঘাট, ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। বাইরে আশ্রয় নেওয়া মানুষ ফিরছেন ঘরে। টানা 4 দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয় জেলার 5 শতাধিক গ্রাম। পানিবন্দী হয় 3 লক্ষাধিক মানুষ। আমরা বাড়িতে ঢুকে পারছি না, কাদামাটি। আমাদের পুকুরের যতগুলো মাছ ছিল সব মাছ চলে গেছে। এই এলাকা কৃষক এলাকা, একেবারে জ্বালাসানি যত রকম আমাদের আছে সব কিছু নষ্ট হয়ে গেছে। খাদ্য সহায়তার পাশাপাশি দ্রুত রাস্তাঘাট মেরামতের দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। মানুষের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, মানুষের চিংড়ি হামার, তারপর মৎস্য হামার, গরুর হামার, তারপর ডেয়ারি, পোলট্রি, এগুলো সব নষ্ট হয়ে গেছে। যা ক্ষতি হয়েছে তা সহায়তার প্রদানের জন্য আমি যারা কর্তৃপক্ষ আছেন ওনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। তবে দুর্গতদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে চূড়ান্তভাবে। আমরা ডি ফর্ম যেটাকে বলে, ডি ফর্মে আমরা 2 দিনের মধ্যে রিপোর্ট দিব। এদিকে পার্বত্য জেলা বান্দরবনে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরছেন বানবাসী মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। অবিরাম বৃষ্টিতে উপকূলীয় জেলা বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। আর এতে ভেসে গেছে পুকুর ও চিংড়ি মাছের ঘের, তলিয়ে গেছে সবজি সহ আমন ধানের বীজতলা। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পানিতে তলিয়ে গেছে আঞ্চলিক সড়ক, ডুবন্ত সড়কেই চলছে গাড়ি। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বাগেরহাটের উত্তর তাফালবাড়ি মৌরাশি এলাকা এখন প্লাবিত। পানিবন্দী অন্তত 96টি পরিবার, রয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটও। শুধু মৌরাশিই নয়, শরণখোলার 90% পরিবার এখন পানিবন্দী। চর্মরোগ সহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা এলাকাবাসীর। লকডাউন, তারপর তো পানি উঠে গেছে, এখন তো আমরা ঘরে বসা, একদম ঘরে বসার মতো জায়গা নাই, দাঁড়াবার মতো জায়গা নাই, সব তলাই গেছে এবং পুকুরে মাছ ছিল, মাছ নাই। চুলা চাটকি সবাই ভিজে গেছে, তারপর বিছান খাতা সবই নষ্ট হয়ে গেছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বন্যা কবলিতদের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারের কাছে অনুরোধ, আবার শরণখোলায় যেন অতি দ্রুত খাদ্য সহায়তা পাঠায় সেই দাবি জানাচ্ছি। আর্থিক ক্ষতি নিরূপণ করে এটা প্রাথমিকভাবে আমরা একটি রিপোর্ট দিয়েছি। আশা করছি সরকারি বেসরকারি এনজিও সকলের সহযোগিতায় হয়তো এই মানবিক সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে শুধু শরণখোলাতেই সবজি ক্ষেত সহ 700 হেক্টরের বেশি আমন ধানের বীজতলা পানিতে তলিয়ে গেছে। এছাড়া জেলায় ভেসে গেছে 17,000 চিংড়ি ঘের ও পুকুরের মাছ। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হেলেনা জাহাঙ্গীরকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার সন্ধ্যায় তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হয়। এর আগে ব্রিফিংয়ে র্যাব জানায় সংঘবদ্ধ চক্র নিয়ে চাঁদাবাজি করতেন হেলেনা। সামাজিক মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সখ্যতার অপব্যবহারও করতেন। এরই মধ্যে তার মালিকানাধীন অবৈধ জয়যাত্রা টেলিভিশন সিলগালা করা হয়েছে। 5 বছর আগে রাজনীতিতে উত্থান হয় হেলেনা জাহাঙ্গীরের। ঘনিষ্ঠতা বাড়ান এমপি মন্ত্রীদের সঙ্গে, ঠাঁই হয় আওয়ামী লীগে, সদস্য হন দলের উপকমিটি ও কুমিল্লা আওয়ামী লীগে। এরপরই তালগোল পাকিয়ে ফেলেন হেলেনা। এজন্য হারাতে হয় দলীয় চালিত অনুমোদনহীন জয়যাত্রা টিভির কার্যক্রম। গ্রেফতারের পর সদর দফতরে নিয়ে দিনভর জিজ্ঞাসাবাদ করে র্যাব। পরে জানানো হয় প্রভাব ও পরিচিতি বাড়াতে হেলেনা জাহাঙ্গীরের ছিল সংঘবদ্ধ একটি চক্রটি চাঁদাবাজি সহ নানা অনিয়মের সঙ্গে জড়িত। নিজেকে মাদার তেরেসা, পল্লী মাতা, প্রবাসী মাতা হিসেবে পরিচিতি পেতে জয়যাত্রা ফাউন্ডেশনকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। তার পৃষ্ঠপোষকতায় বর্ণিত সংঘবদ্ধ চক্রটি এহেন ভুয়া খেতাব অপপ্রচার চালাতো। বিভিন্ন দেশি বিদেশি সংস্থা ও ব্যক্তিবর্গ হতে জয়যাত্রা ফাউন্ডেশন নামে অর্থ সংগ্রহ করতেন, যা মানবিক সহায়তায় ব্যবহারের চেয়ে গ্রেফতারকৃত হেলেনা জাহাঙ্গীরের খেতাব প্রচারণায় বেশি ব্যবহৃত হয়েছে। র্যাব জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে গণ্যমান্য ব্যক্তিদের কটাক্ষ করার কথাও স্বীকার করেছে সে উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মানহানি ও সুনাম নষ্ট করেছে। তিনি খ্যাতি লাভের আশায় বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এবং এই প্রেক্ষিতে বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ
বিব্রত হয়েছেন। সন্ধ্যায় হেলেনা জাহাঙ্গীরকে আদালতে হাজির করা হলে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে মাদকের মামলা এবং স্পেশাল পাওয়ার অ্যাক্টের মামলা প্রক্রিয়াধীন আছে, সেগুলো পরবর্তীতে এটা আসবে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজের জায়গা দখল করে রাখা 12টি বিমান নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বিমানের মালিকরা বলছেন ব্যাংকের দেনা শোধ ও তাদের সঙ্গে আলোচনা ছাড়া নিলামের এখতিয়ার নেই সিভিল এভিয়েশনের। হাজিরা শিউলি রিপোর্ট। সিভিল এভিয়েশনের বিপুল অর্থ বকেয়া রেখেই বছরের পর বছর ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পড়ে আছে এই 12টি উড়োজাহাজ। এর 8টি ইউনাইটেড এয়ারওয়েজের, 2টি রিজেন্টের আর 1টি করে জিএমজি ও এশিয়ান এয়ারলাইন্সের, যেগুলোর কোনোটি এখন আর অপারেশনে নেই। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, উড়োজাহাজগুলো না সরানোয় কার্গো ফ্লাইট অপারেশনের সমস্যার পাশাপাশি রাজস্ব ক্ষতি হচ্ছে। বারবার চিঠি দিলেও এয়ারলাইন্সগুলো সাড়া না দেওয়ায় বিমানগুলোর রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। এখন বাজেয়াপ্তের পরই নিলামে বিক্রির আয়োজন করা হবে। আইনত আসলে কোনো বাধা নাই এই বিমানগুলোকে বাজেয়াপ্ত ঘোষণা করার। নিলাম করার জন্য আমরা কোন কোন আইনি প্রক্রিয়ায় যাব বা কি আমাদের কর্মপদ্ধতি হবে, এগুলো নিরূপণ করার জন্য স্যার একটা কমিটি করে দিয়েছেন, সুপারিশমালা তৈরি করেছি। অ্যাপ্রুভ করলে আমরা সেই কর্মপদ্ধতিগুলো বাস্তবায়ন শুরু করে দেব। সর্বোচ্চ 8টি উড়োজাহাজের মালিক ইউনাইটেড এয়ারের নতুন পরিচালনা পর্ষদের দাবি, দায়িত্ব নেওয়ার পর সিভিল এভিয়েশনের কোনো চিঠি পাননি তারা। বিমানগুলোর আর্থিক মূল্য অনেক, এর সঙ্গে 1,60,000 শেয়ার হোল্ডারের স্বার্থ জড়িত। এখানে এয়ারক্রাফট 8টা আছে, এগুলো প্রত্যেকটা অত্যন্ত মূল্যবান ইকুইপমেন্ট এবং এগুলোর প্রত্যেকটারই কিন্তু 50% লাইফ রয়েছে আর কি। হুট করে যদি কেউ বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে থাকে, 1,60,000 প্রান্তিক ইনভেস্টরদের স্বার্থ জড়িত, কাজে তাদের স্বার্থটা দেখাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। করোনাকালে বন্ধ হয়ে যাওয়া রিজেন্ট এয়ার দেনা শোধের গ্যারান্টি দিয়ে বিমান বিক্রির অনুমতি চায়। আলোচনা ও মূল্য নির্ধারণ না করে বিমানগুলো নিলামে বিক্রির উদ্যোগ নিলে তার আইনের আশ্রয় নেবে। সিভিল এভিয়েশন আপনার নিলাম করতে পারে না, কারণ ব্যাংকের দায় দেনা আছে। সিভিল এভিয়েশন আসলেই কত টাকা পায় ছাড়া এটা দেখতে হবে। প্রাইস ঠিক না করে যদি এটাতে যায়, তখন বাধ্যগতভাবে এয়ারলাইন্সকে কোর্টের সাহায্য নিতে হবে। রিজেন্ট সহ বন্ধ হয়ে যায় এয়ারলাইন্সগুলোর কাছে সিভিল এভিয়েশনের বকেয়া পাওনা প্রায় 800 কোটি টাকা। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। কঠোর বিধিনিষেধের মধ্যে পদ্মার ইলিশ কিনতে মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ছুটে এসেছেন ক্রেতারা। ইলিশের সরবরাহ যথেষ্ট থাকলেও চাহিদা বেশি থাকায় দর কমছে না। কেজিতে বড় ইলিশের দাম হাঁকা হচ্ছে 1300 টাকা পর্যন্ত। আবু সাইদের ক্যামেরায় নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। মুন্সিগঞ্জের পদ্মাপাড়ের মাওয়া মৎস্য আড়তে রূপালী ইলিশের কমতি নেই। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে ছুটির দিনে ইলিশ ঘিরে উপচে পড়া ভিড়। রাজধানী সহ নানা অঞ্চলের মানুষের পদচারণা। ভরা বর্ষায় এত ইলিশের সরবরাহ সত্ত্বেও দাম নামছে না, তাই ক্রেতার আক্ষেপ। বড় ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকায়। 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 1000 টাকা কেজিতে। 450 থেকে 500 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়। যাকে যাকে ইলিশ পড়তে আছে, অনেক ইলিশ আছে, অনেক ইলিশ মাছের প্রচুর দাম। সাধারণ মানুষ ইলিশ মাছ খাইতে পারবে না। চাহিদার তুলনায় আসলে ক্রেতার সংখ্যা বেশি, এর জন্য আর কি ইলিশের দামটা কমতেছে না। তবে হাটের আধুনিকায়ন জরুরি হয়ে পড়েছে। আমাদের একটা টিউবওয়েলের দরকার, আর আমাকে এটা যদি ভালো করে পাকা করে দেয়, সুন্দর হয়ে মাছ বেচতে পারি। আড়তটিতে 2 ঘন্টার বেচা কেনার উপর নির্ভরশীল হাজার মানুষের রুটি রুজি। 29 আড়ত আর 200 বিক্রেতা খোলা মাঠে এভাবেই ইলিশের পসরা সাজিয়ে বসেছেন, যেন ইলিশের মেলা বসেছে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিপক্ষে নগরের 2 অভিভাবক সংস্থা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সংস্থা দুটি বলছে, মাস্টার প্ল্যানে ঘোষিত সিআরবি এলাকার মতো সংরক্ষিত এলাকায় বাণিজ্যিক স্থাপনা নির্মাণে অনুমোদন দেওয়ার কোনো সুযোগ নেই। ফেরদৌস লিপি রিপোর্ট। চট্টগ্রামকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে 1995 সালে জাতিসংঘের সহযোগিতায় একটি মাস্টার প্ল্যান তৈরি করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, যা 1999 সালের 9 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে কার্যকর করে সরকার।
মাস্টার প্ল্যানে নগরীর বাণিজ্যিক, আবাসিক ও সংরক্ষিত এলাকা সুনির্দিষ্ট করা হয়, যেখানে সিআরবি এলাকাকে সংস্কৃতি ও ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করার কথা বলা হয়েছে। ঘোষণা করা হয়েছে ওপেন স্পেস হিসেবে, যা সুপরিকল্পিতভাবে সংরক্ষণের কথা বলা হয় এই মহাপরিকল্পনায়। এই ধরনের এলাকায় নতুন কোনো স্থাপনা তৈরির সুযোগ নেই বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। যেহেতু এটা অলরেডি মাস্টার প্ল্যানে সংরক্ষিত রাখতে বলা হয়েছে, এখানে কোনো ধরনের কমার্শিয়াল স্থাপনা করার কোনো সুযোগ নাই। আমার মনে হয় না জনগণের ক্ষতি হবে বা পরিবেশের ক্ষতি হবে, এরকম কোনো কাজ সরকার করবে না। এমন এলাকায় বাণিজ্যিক স্থাপনা সেখানকার প্রাকৃতিক নৈসর্গ ও সৌন্দর্যকে ধ্বংস করবে বলে আশঙ্কা নগরীর অভিভাবক সংস্থা চট্টগ্রাম সিটি কর্পোরেশনেরও। যদি কোনোখানে রেলওয়ে যদি জায়গা না দেয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সামান্য জায়গা আছে, আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে দিয়ে দেব। প্রাকৃতিক সৌন্দর্যকে ধ্বংস করে কোনো স্থাপনার পক্ষপাতে আমি নই। বিপক্ষে অবস্থান জনবিশেষজ্ঞদেরও। ওখানে হাসপাতাল হলে প্রাকৃতিক যে পরিবেশটা সিআরবিতে আছে এটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। 2020 সালের রেলওয়ের জায়গায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণের জন্য ইউনাইটেড এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে চুক্তি সই করে বাংলাদেশ রেলওয়ে। চুক্তি অনুযায়ী চট্টগ্রাম সিআরবি এলাকায় 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল ও 100 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করবে ইউনাইটেড এন্টারপ্রাইজ। ফেরদৌস লিপি, সময়। দেখছেন প্রবাসী সময়। ইউরোপের বিভিন্ন দেশের পর এবার সৌদি আরব 1 আগস্ট থেকে ভ্রমণ পিপাসুদের জন্য পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে। প্রায় 1.5 বছর পর আগামী রোববার থেকে সৌদি আরব ভ্রমণের জন্য অনলাইন নিবন্ধনের মাধ্যমে পর্যটন ভিসার আবেদন করা যাবে। তবে 2 ডোজ টিকা নেওয়া ও স্বাস্থ্যবিধি মানাসহ 4টি শর্ত মানতে হবে। বিস্তারিত সহকর্মী আরিফুর রহমানের রিপোর্টে। মহামারী করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পর্যটন ভিসা আবারও চালু করতে যাচ্ছে সৌদি সরকার। 1 আগস্ট থেকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ছাড়াই সৌদি আরব ভ্রমণে আবেদন করতে পারবেন ভ্রমণ পিপাসুরা। তবে মানতে হবে কিছু বিধিনিষেধ। শুধু অনুমোদিত করোনা ভ্যাকসিনের ডোজ পূর্ণ করা পর্যটকরাই প্রবেশ করতে পারবেন সৌদি আরবে। এর পাশাপাশি মাস্ক পরা, 72 ঘন্টার মধ্যে করোনা নেগেটিভ সনদ ও নির্দিষ্ট পোর্টালে অনলাইন নিবন্ধন করতে হবে। শুধু তাই নয়, তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তথ্য রেকর্ড করতে হবে, যেটি পর্যটকদের সুবিধার্থে সৌদি আরবে বিভিন্ন স্থানে প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত হবে। সৌদি আরবে ভ্রমণকারীদের জন্য এই তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনটি আপগ্রেড করা হয়েছে, যা অস্থায়ী দর্শনার্থীদের তাদের পাসপোর্টের বিবরণ সহ নিবন্ধন করতে হবে। অ্যাপটি শপিং মল, সিনেমা, রেস্তোরাঁ এবং বিনোদন স্পট সহ সৌদি আরবের বিভিন্ন সরকারি স্থানে প্রবেশের জন্য প্রয়োজন হবে। পর্যটকদের আনাগোনা বাড়লে ক্ষতি পুষিয়ে ওঠার বিষয়ে আশাবাদী পর্যটন ব্যবসার সাথে জড়িত প্রবাসী বাংলাদেশিরা। মক্কা ও মদিনা একটা রিলিজিয়াস সিটি হওয়ার কারণে এই মক্কা মদিনাতে পর্যটকদের আনাগোনা সবচেয়ে বেশি থাকে। তো সেই হিসাবে আমরা আশা করছি যে আগামী 1 তারিখে যে ভিসা খুলে দেওয়া হচ্ছে পর্যটক ভিসা, তাতে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি উপকৃত হবে। সৌদিতে ভ্রমণের শর্ত অনুযায়ী পর্যটকদের সৌদি আরবের অনুমোদিত ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা বা মডার্নার যে কোনো একটি ভ্যাকসিনের 2টি ডোজ পেয়েছেন অথবা জনসন অ্যান্ড জনসনের 1 ডোজ পেয়েছেন, শুধু তারাই দেশটিতে ভ্রমণে যেতে পারবেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এতে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসায় সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিং মল রাত 8টার পরিবর্তে রাত 11টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। এমন উদ্যোগে খুশি সেখানকার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। কুয়েতে এখন অনেকটাই নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি, তাই সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান, শপিং মল রাত 8টার পরিবর্তে 11টা পর্যন্ত খোলার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এতে সরকারের সময়োপযোগী এমন পদক্ষেপে খুশি দেশটির প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। 11টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকানপাট, সেজন্য বিজনেসের জন্য ভালো। আরেকটি কথা হলো সবাই কুয়েতের আইন সবাই মেনে চলবেন। অত্যন্ত খুশি, আনন্দিত। কুয়েত সরকারকে ধন্যবাদ। এখন হয়তো আমাদের ব্যবসা বাণিজ্য আগের চেয়ে ভালো হবে, আলহামদুলিল্লাহ। আর আমরা যাতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি। তবে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, করোনা প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে আগামী 1 আগস্ট পর্যন্ত সব ধরনের জনসমাবেশ ও সামাজিক অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। আগামী 10 আগস্ট পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের সাথে বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণাও দিয়েছে কুয়েত সিভিল এভিয়েশন।
তবে মরক্কো ও মালদ্বীপের সাথে সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সময় সংবাদ, কুয়েত। ফ্রান্স সহ ইউরোপের অনেক দেশেই চতুর্থ ধাপে করোনা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আগের ধাপগুলোতে বয়স্করা বেশি আক্রান্ত হলেও এখন তরুণ এমনকি শিশুরাও আক্রান্ত হচ্ছেন। ফ্রান্সে স্বাস্থ্য পাস সংক্রান্ত আইন পাশ হয়েছে, আসছে চূড়ান্ত ঘোষণা। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। ফ্রান্স সহ ইউরোপের অন্যান্য দেশে করোনার নতুন ডেল্টা ভেরিয়েন্টে সংক্রমণের হার এখন প্রতিদিনই বেড়ে চলেছে। ফ্রান্সে একদিনে আক্রান্ত হয়েছেন 28,000-এরও বেশি মানুষ, আর হাসপাতালে ভর্তি আছেন 7,000। হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন 1,000-এরও বেশি মানুষ। তবে এই সংখ্যা এখন প্রতিদিনই বাড়ছে। ফ্রান্সের বর্তমান করোনা পরিস্থিতিকে চতুর্থ ধাপ হিসাবে বিবেচনা করা হচ্ছে। তবে প্রথম এবং দ্বিতীয় ধাপে বয়স্করা বেশি আক্রান্ত হলেও এই ধাপে এসে তরুণরা যেমন আক্রান্ত হচ্ছেন, তেমনি শিশুরাও আক্রান্ত হচ্ছেন। আগে কিন্তু খুব রেয়ার আমরা শুনতাম যে বেবিরা কোভিডে ইফেক্টেড হয় না, বাট বাস্তবে আমরা দেখতে পেলাম যে এবার 4 স্টেপে এসে কোভিডে আমার বেবি আক্রান্ত ছিল। এখন মোটামুটি আমরা সবাই আক্রান্ত ছিলাম। ফ্রান্সে দীর্ঘ আলোচনা আর বিতর্কের পর স্বাস্থ্য পাস সংক্রান্ত আইন পাশ হয়েছে, যার চূড়ান্ত রূপ জানা যাবে আগামী 5 আগস্ট, আর তা কার্যকর হবে 9 আগস্ট থেকে। আমাদের সবারই ভ্যাকসিন দেওয়া উচিত এবং এটা খুবই জরুরি। যদি আমরা ভ্যাকসিন না দিই তাহলে হয়তো আমাদের এই ফ্রান্সের যে চতুর্থ ধাপের যে আবার মহামারী শুরু হয়েছে, অনেক বড় ধরনের মহামারী হতে পারে। সেটা হয়তো প্রথম, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ চলে ছাড়িয়ে যেতে পারে। গত 21শে জুলাই থেকে ফ্রান্সের সিনেমা, মিউজিয়াম ও কালচারাল ভেন্যুতে প্রবেশের ক্ষেত্রে স্বাস্থ্য পাস প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। আর আগামী 5 আগস্টের চূড়ান্ত ঘোষণায় বার, রেস্টুরেন্ট সহ ফ্রান্সের অনেক স্থানে প্রবেশের ক্ষেত্রে এই স্বাস্থ্য পাস প্রদর্শন বাধ্যতামূলকের ঘোষণা আসার কথা রয়েছে। চতুর্থ ধাপে এসে ফ্রান্স সহ ইউরোপের অনেক দেশেই এখন করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি, আর তাই সবাইকে সাবধান ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ, প্যারিস। বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কার নাগরিকদের ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা 30 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। আর এতে করে বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীরা বিপাকে পড়েছেন। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় তৃতীয়বারের মতো বাংলাদেশি নাগরিকদের ইতালি প্রবেশের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার। এতে করে বাংলাদেশে আটকে পড়া 5,000-এর বেশি নাগরিক নতুন করে বেকায়দায় পড়েছেন। চাকরি হারানোর শঙ্কা ছাড়াও অনেকের ইতালিতে থাকার কাগজপত্রের মেয়াদ প্রায় শেষের দিকে। এ অবস্থায় যারা ব্যবসা বাণিজ্য করেন তারাও নানাভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অনেক প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে আটকা পড়ে আছেন। তাদের এখানে কাজের জায়গা থেকে মালিকেরা বারবার ফোন করতেছেন, তারা আসতে পারতেছেন না। অনেক ফ্যামিলিরা দেশে গিয়ে আটকা পড়ে গিয়েছেন। ইতালি সরকার 30 আগস্ট পর্যন্ত যাত্রীবাহী বিমানের সময় বৃদ্ধি করেছেন। তাতে করে অনেকেরই এই সামারে যারা কাজ করার একটা সুযোগ পেতেন, তারা কাজ থেকে বঞ্চিত হবেন। আগস্টের মধ্যে বাংলাদেশের করোনা পরিস্থিতির উন্নতি না হলে এই নিষেধাজ্ঞার মেয়াদ আরো বাড়তে পারে বলেই ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় ইঙ্গিত দিয়েছে। এ খবরে উৎকণ্ঠা বেড়েছে বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীদের। এই মুহূর্তে আমরা যারা ইতালি প্রবাসী বাংলাদেশে এসে এই করোনার কারণে আটকা পড়েছি, আমি ইতালি প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত সহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব বাংলাদেশে আটকে পড়া এই ইতালি প্রবাসীদেরকে ইতালিতে বিশেষ ব্যবস্থায় ফেরত নেওয়ার জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। করোনাকালীন পরিস্থিতিতে আমরা দেশে আটকা পড়ে আছি দীর্ঘদিন। আমরা বাচ্চাদের পড়াশোনা এবং নিজের কাজ নিয়ে অনেক শঙ্কিত। আমাদের যেন অতি দ্রুত ইতালিতে ফেরত নেওয়ার ব্যবস্থা করা হয়, এই জন্য আমরা সরকারের সহযোগিতা কামনা করছি। ইতালিতে করোনার ভ্যাকসিন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে গেলেও নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। তবে মৃতের সংখ্যা রয়েছে অনেকটাই নিয়ন্ত্রণে। গত 24 ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন 6,000-এর বেশি নাগরিক, তবে মারা গেছেন 19 জন। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। গেল সপ্তাহের মতো আবারও শনিবার অস্ট্রেলিয়ার সিডনিতে চলমান লকডাউনের প্রতিবাদে আন্দোলনের প্রস্তুতি নিতে শুরু করেছে আয়োজকরা। বিক্ষোভ দমনে দাঙ্গা পুলিশের সাথে এবার মাঠে থাকছে দেশটির সেনাবাহিনী। আর এতে চিন্তায় পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সিডনি থেকে এস এম আমিনুল রুবেলের রিপোর্ট।
র্যালি ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য সমাবেশ, এমনটি নাম দেওয়া হয়েছে লকডাউন বিরোধী আন্দোলনের। গত শনিবারের মতো আবারও আন্দোলনের ডাক দিয়েছে আয়োজকেরা। আর এর আগে সমাবেশে পুলিশ কোণঠাসা অবস্থায় চলে যাওয়ায় এবার আন্দোলন দমাতে সিডনির রাস্তায় দেখা যাবে সেনাবাহিনী। করোনা পরিস্থিতি বেগতিক হওয়ায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে ইতিমধ্যে ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। বৃহত্তর সিডনিতে দফায় দফায় লকডাউন বাড়িয়েও করোনা ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। আগামীকাল থেকে আবারও 4 সপ্তাহের লকডাউনে যেতে হচ্ছে বৃহত্তর সিডনিকে। বিশেষ করে অধিক সংক্রমিত এলাকাগুলোতে অনেকটা কারফিউর মতো কঠোর নিয়মনীতি পালন করতে বাধ্য হচ্ছে সিডনিবাসী। বিশৃঙ্খলা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে হটস্পটগুলিতে। গত বছরের শুরুতে করোনা সংক্রমণ ঠেকাতে সিডনিতে পুলিশের পাশাপাশি আর্মি মোতায়েন করা হয়েছিল। এবার আর্মির সাহায্য নেওয়া হচ্ছে লকডাউন বিরোধী আন্দোলন ঠেকাতে। প্রশাসন থেকে মিডিয়ার মাধ্যমে আগামীকাল জনগণকে অকারণে শহরে অনুপ্রবেশের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যদিও গেল সপ্তাহে অস্ট্রেলিয়ার সিডনির লকডাউন বিরোধী আন্দোলন থেকে খুব বেশি করোনা সংক্রমণের খবর মিডিয়াতে আসেনি, তবে আগামীকালকের র্যালিতে কী পরিমাণ মানুষ জড়ো হবে এবং সেখান থেকে করোনা সংক্রমণ কি ছড়িয়ে যাবে কিনা সেটি জানার জন্য অপেক্ষা করতে হবে অন্তত আরও কিছুদিন। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। সুনামের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী মালির বুকে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করছে, যার প্রমাণ গাও বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট ব্যানব্যাট মোতায়েনের পর এয়ারপোর্টের ভিতরে একটি হামলাও সংঘটিত হয়নি। মালি থেকে ফিরে আতিকুর রহমান তমালের রিপোর্ট। 2016 সালে ভয়াবহ হামলা চালানো হয় গাও বিমানবন্দরে। হকেজো হয়ে পড়ে আন্তর্জাতিক এই বিমানবন্দরটি। মালির সংঘাতপূর্ণ গাও প্রদেশের এই বিমানবন্দর নানা কারণেই গুরুত্বপূর্ণ। বিশেষ করে গাও সুপার ক্যাম্পে রসদ সরবরাহের জন্য বলা চলে এটি একমাত্র পথ। শুধু তাই নয়, গাও থেকে মালির অন্য একটি প্রদেশ কিদালেও শান্তিরক্ষীদের জন্য রসদ যায় এই পথেই। তাই সন্ত্রাসীদের কাছে অন্যতম মূল টার্গেট এই বিমানবন্দর। সেই হামলার পর থেকেই এটির নিরাপত্তার দায়িত্ব পায় বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট ব্যানব্যাট। বর্তমানে দায়িত্ব পালন করছে ব্যানব্যাট 7। বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব নেওয়ার পর বিমানবন্দরের ভেতরে একটি হামলার ঘটনাও ঘটেনি। এই আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলা এবং সন্ত্রাসী দল কর্তৃক আক্রমণ পরিচালিত হয়। আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্ব নেওয়ার জন্য ইউরোপিয়ান কন্টিনজেন্ট সহ অন্যান্য দেশ অনেকবার চেষ্টা চালিয়েছে, কিন্তু মিনুসমার উচ্চ পর্যায়ের সামরিক নেতৃত্বের ইচ্ছে অনুযায়ী এখনও পর্যন্ত এই দায়িত্ব ব্যানব্যাট কন্টিনিউ করছে। বাংলা সেনাদের কর্মদক্ষতায় খুশি মিনুসমার কর্মকর্তারাও। বাংলাদেশ সেনাবাহিনীর ব্যানব্যাট তাদের উপর অর্পিত দায়িত্বের পুরোটাই যথাযথভাবে পালন করছে। মালির শান্তি রক্ষায় তাদের ভূমিকা অনস্বীকার্য। ইতোমধ্যে তারা বেশ কিছু সফল অপারেশনও পরিচালনা করেছে। কৌশলগত কারণে তো বটেই আন্তর্জাতিক বিমানও অবতরণ করে এই বিমানবন্দরে। তাই এর নিরাপত্তা মালি মিশনের অন্যতম বড় চ্যালেঞ্জও বটে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ। গ্রীষ্মের ছুটি প্রায় শেষের পথে। শেষ সময়েও আনন্দ ভাগাভাগি করতে সুইডিশ সহ প্রবাসী বাংলাদেশিরা করছেন নানা আয়োজন। অনেকে প্রকৃতির সঙ্গে মিশে তাঁবু টাঙিয়ে একদিনের আবাস গড়ছেন গহীন অরণ্যে। সুইডেন থেকে সেই আনন্দ উৎসবের খবর জানাচ্ছেন শফিউল আলম। সকালবেলা তাঁবু টাঙিয়ে তৈরি করা হয় অস্থায়ী আবাসস্থল। তারপর শিকারের খোঁজে বের হয়ে চলে মাছ শিকার, আর তা রান্না করেই চলে মধ্যাহ্নভোজ। অনেকেই আবার দেশীয় আমেজে বনভোজনের মতো করেই রান্নাবান্না খাওয়া দাওয়া করছেন খোলা মাঠে। দিন শেষে বিশ্রাম নিচ্ছেন তাঁবুতে। সুইডেনের সামারটা খুব অল্প সময় থাকে, তো ওই সময়টুকুর মধ্যে আমরা যতটুকু পারি আমরা ভালোভাবে আনন্দ করার চেষ্টা করি। যেমন ওই সময়টাই বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, বাইরে খাবার দাবারের ব্যবস্থা করতে পারি, গ্রিল করি, চুলার মধ্যে দিয়ে রান্না করি। আমরা এখানে থাকবো, আনন্দ করব। আমরা চেষ্টা করি সর্বোচ্চভাবে খুব ভালোভাবে সামারটা উপভোগ করতে। আজকে আসলাম সবাই রাত্রি যাপন করার জন্য, এখানে তাঁবু টানিয়ে খুবই মজা হবে। সামারটা একসাথে সবাই মিলে উপভোগ করব। কাজের ব্যস্ততার কারণে বাচ্চাদেরও সময় দেওয়া হয় না, যার কারণে আজকে সবাই মিলে আমরা চাচ্ছি বাইরে সারা রাত্রিটা কাটানোর জন্য, এনজয় করার জন্য। প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন এমন সামাজিক উৎসব পরিবার পরিজন নিয়ে আনন্দের পাশাপাশি নিজেদের মাঝে আরো সুসম্পর্ক তৈরি করবে। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ভাইয়ের জন্য
করোনায় প্রাণ গেল আরও 212 জনের। চরম ঝুঁকিতে অন্তঃসত্ত্বা রোগীরা, বিধিনিষেধ আরও বাড়ানোর পরামর্শ। 1 আগস্ট থেকে খুলবে গার্মেন্টস সহ কলকারখানা। ধরন পাল্টে জটিল রূপ নিচ্ছে ডেঙ্গু, লাগছে আইসিইউ। 24 ঘন্টা হাসপাতালে ভর্তি 170, প্রতি শনিবার অন্তত 10 মিনিট পরিচ্ছন্নতার আহ্বান। এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 3 দিনের রিমান্ডে হেলেনা জাহাঙ্গীর। আরও কয়েকটি মামলা প্রক্রিয়াধীন। সংঘবদ্ধ চক্র নিয়ে করতেন চাঁদাবাজি। এই ছিল প্রবাসী সময়। সঙ্গেই থাকুন সময়।